ননস্টপ ননস্টপ আবোল তাবোল, ননস্টপ ননস্টপ আবোল তাবোল। যখন চলিস তুই নেচে নেচে, পাগল করিস হেসে হেসে, থাকিস আমার আশে পাশে, এই ছেলে তোকে ভালোবাসে চোখের নিচে। আমি কবি নয় যে ছন্দ দেবো, আমি লকডাউন নয় যে বন্ধ দেবো, আমি ছন্দ আর বন্ধর মাঝখানে দুর্গন্ধ ছড়িয়ে দেবো। ওই আচল আচল করে নিচে পাগল পাগল প্রেম করেছি, আসল আসল কথার তালে নাচি আমি, তুমি ও যে রাজি, তোর প্রেমে ডুবে যাচ্ছি আমি। কি গোপাল এসে গেছো? দাঁড়াও, রাজবেশটা পড়ে নি। এইটা হলো আমার রাজ, এই দাঁড়াও, এইটা হলো আমার বেশ, দিস ইজ রাজবেশ। সাথে আছি তো, মুকুটটা খুলে বলো। খুব সুন্দর হয়েছে, খুব। মহারাজ ওটা আপনি কি করছিলেন? ডান্স করছিলেন? ডান্স? তুমি যাও না গোপাল, আমি নাচি না, আমি শুধু নাচাই। ঠিক আছে মহারাজ, কিন্তু বাড়িতে যখন আপনি থাকেন তখন তো রানীমার সামনে আপনি বাদর। বললে গোপাল? কিছু না বলিনি তো রাজামশাই, বলছি ওটা তো বললেন না বিক্রি করছিলেন। এ বাবা কি বলছো? ওটা তো এক্সারসাইজ, তোমারও করা উচিত বুঝলে। সারাদিন বাড়িতে বসে থাকতে থাকতে না একেবারে তো গায়ে জং পড়ে যাচ্ছে। না মহারাজ, এই ব্যাপারে আপনার সাথে আমার একটা পার্থক্য আছে, আমার শরীর তো আর লোহা দিয়ে তৈরি না, আপনার মতো জং পড়ে যাবে। এই ছাদে এসে বুঝলে গোপাল খুব ভালো লাগছে, কি খোলা হাওয়া। আজকে একজনের সাথে খুব কথা বলতে ইচ্ছা করছে, জানেন মহারাজ? কার সাথে? মানে আপনার ওই প্রজার সাথে। ওই যে এখন লকডাউনের সময় নিজের দেশের বাড়িতে গিয়ে কি সুন্দর বসে আছে, চারিদিকে একবারে প্রকৃতির মাঝখানে। খরাজ মুখার্জির কথা বলছি মহারাজ। ওরে বাবা, তাই? আমি তো দুজন মুখার্জিকে চিনি, একজন আশুতোষ মুখার্জি আর একজন খরাজ মুখার্জি। একজন বাংলার বাঘ আর একজন বাংলার জাগ। খাজা, ও খাজা। কে রে বেটা ছেলে? এই বেটা ছেলে নয়, আমি গোপাল। ওটাকে? উনি হলেন কৃষ্ণচন্দ্র, স্বয়ং কৃষ্ণনগরের মহারাজ। মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। ওটাকে আমার সামনে বেশি আনিস না। দুপুরবেলায় পাঁটার ঝোল ভাত খেয়েছি তো, তাদের ফাঁকে আটকে আছে, পট করে টুথপিক বানিয়ে তুলে নেব। আপনি তো জैसे तैसे। এই কলকাতা ছেড়ে আপনি লকডাউনে এখানে আসছেন কেন? কি আছে কলকাতায়? কি আছে? আরে এটা আমার দেশের বাড়ি। চলো, চারধারে খোলা মাঠ, এই যে পুকুরে কত মাছ, ওসব তোরা বুঝবি না। তোরা তো কেউ অরেঞ্জ জোনে, কেউ রেড জোনে, আর আমাকে দেখ কি সুন্দর গ্রিন জোনে আছি। বলছি দাদা, সারাদিন কিভাবে কাটছে? মানে বাইরে বেরোতে টেরোতে পারছেন তো বাড়ি থেকে? হ্যাঁ, কেন পারবো না? কি করে বেরোচ্ছেন? আর বাবা মিষ্টির দোকান তা তো খোলা, ওখানেই যাই। বলছি আপনাদের ওখানে মিষ্টির দোকান, বলছি মিষ্টির দোকান খোলা? কি রোজ এত মিষ্টি খেলে দাদা ডায়াবেটিস হয়ে যাবে যে দাদা? না না, অত মিষ্টি খাই না। তাহলে কি করেন? আরে রোজ সকালে বাড়ি থেকে বেরিয়ে রান্না কারোর সঙ্গে তো দেখা হয়, দেখা হলে তার সঙ্গে 3 ফুট দূরত্ব রেখে তারপর কথা বলি। আপনি ভালো আছেন তো? ওই চলছে মোটামুটি। এই বাজার যাচ্ছেন নাকি? হ্যাঁ, বাজারে যাই একটু। তারপরে গিয়ে বড় রাস্তায় পড়ি, বড় রাস্তায় গিয়ে ওখানে ওই একটা পুলিশ দাঁড়িয়ে থাকে, ওর সঙ্গে 3 ফুট দূরত্ব রেখে হ্যালো কেমন আছেন, গুড মর্নিং এইসব করি। তারপর সেখান থেকে গিয়ে মিষ্টির দোকানে ঢুকি, মিষ্টির দোকানে ঢুকে ওই মিষ্টির দোকানের মালিকের সঙ্গে 3 ফুট দূরত্ব রেখে কথা বলি, তারপর বাড়ি ফিরে চলে আসি। আর মিষ্টি? আরে মিষ্টি তো প্রতিভা, মানে বউ বাড়িতে বানিয়ে রাখে, বাড়িতে ফিরে মিষ্টি খায়। ও তাই? বৌদি রান্না বান্না করছেন?
হ্যাঁ, বলছি আপনিও খুব ভালো রান্না করেন আর কি। তা বলছি যে ওই বৌদি কেমন আছেন? সে আর কি বলবো রে ভাই, মানে কি জানিস, বীরভূমে এসেছিলাম তো সেই লকডাউনের আগে, ওই যে জয়সা দেশ ওয়সা বেশ বলে না, পুরো সাঁওতাল হয়ে গেছে রে ভাই। কি বলছেন খরচ বাবু? উনি তো সুন্দরী। খরচ বাবু, আপনি আমার রানীকে দেখেছেন কোনোদিন? কোন রানী মহারাজ? সুরানী না দুরানী? আমার সহচরী পদ্মরানী। বলছি খরাজা, আপনার এই লকডাউনের সময়টা কাটছে কিরকম করে? প্রথম ভালোই কাটছিল বুঝলি, একদিন পর ছুটি, আনন্দে মজা লুটি। মনের মতো পাগল পেলাম না, আমি তাইতে পাগল হলেম না। হায় ভোলা মন, আমি তাইতে পাগল হলেম না। মনের মতো পাগল পেলাম না, মনের মতো পাগল পেলাম না। দেখি নকল পাগল সকল দেশে। তারপর অবস্থা ক্রমশ খারাপ হতে লাগলো, চারিদিকে সবকিছু কেমন যেন থেমে গেল। তখন আর কি করি, বাড়িতে বসে আমি শুধু বোতল নিয়ে খেতেই থাকি। খেয়েছিলেন যা নিয়ে কি খাচ্ছিলেন দাদা? জল। আর ভাই বাবু, আপনার ইন্তেজার মিটলো? না রে ভাই, তারপর থেকে চারিদিক নড়ছে, দুই পা চলছে, মাথা দুলছে। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো, বলো কবে শিখলো কত দূর আর কত দূর, বলো মা কত দূর আর কত। আরে গোপাল, এ তো দেখি আমাদের থেকেও খারাপ অবস্থা। মহারাজ, আমি তো বাড়ির মধ্যে লকডাউন, না দাদার চারিদিক থেকে শাটার ডাউন। তাহলেই ভাব, গ্রিন জোনে থেকেই অবস্থা এত সঙ্গীন, রেড জোনে থাকলে তো হয়ে যেতাম বিলীন। তবে কি জানিস, দেশের বাড়িতে আছি তো এর একটা সুবিধেও আছে, কম পপুলেশন, তাই কম পলিউশন। আর বোর্ডমে একটাই সলিউশন, চারিদিকে লাল মাটি, নো ভেজাল অল খাঁটি, রোজ শুধু ভালো মন্দ রান্না করে খাওয়া, খেয়ে মুড়ি কানা দেয়। উফ, এসব কথা আবার কেন? আমার তো কিছুই জুটছে না, শুধু দুটো শুকনো মুড়ি। বেশি খালি পেটে থাকবেন না মহারাজ, এখনো তবু আপনাকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখা যায়, এরপরে মাইক্রোস্কোপও আপনাকে দেখা যাবে না মহারাজ। ওই খাবারের কথা বলছিলেন, খাওয়ার কথা বলুন না, কি খাচ্ছেন ওখানে, কি খাচ্ছেন? চিতল মাছের মুইঠা, গরম ভাতে দুইটা, দুইলা হাবা আহে চীনা জাপানিটা। গাইবেন না দাদা, এসব গান গাইবেন না, এসব গান শুনলে আমার আর ওদিকে আমাদের রাজামশাই দেখলেন গান শুনতে দেখে এরকম করে লালা পড়লো জামার ভেতরে। গোপাল, তোমার আসপর্দা তো কম নয়, তুমি আমার লালা নিয়ে কথা বলছো। আমি তোমার গর্দান নেবো। এই নিন ভিডিও কলের মধ্যে আমার গর্দানটা নিয়ে নিন, দেখি এখন থেকে তরবারি দিয়ে গর্দান নিন আপনি।
তুমি জানো না গোপাল, আমার তরোয়াল অত টেকসাবি নয় বলে তুমি আজ বেঁচে গেলে। হ্যাঁ, আচ্ছা খোয়াজবাবু, একটা কথা বলুন তো, এই লকডাউন কবে উঠবে? মুখটা বাড়ান। আমায় ডাকছেন? হ্যাঁ বলুন। আরে দাদা 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 দাদা, আমি রাজা মশাইকে মারলেন, আপনি আমাদের রাজাকে মারলেন। আপনি জানেন উনি বক্সিং এ হেভিওয়েট চ্যাম্পিয়ন। হেভিওয়েট বলিস না, বল বেবি ওয়েট। তো বলি, আমাকে দেখে কি প্রাইম মিনিস্টার বা চিফ মিনিস্টার মনে হচ্ছে? যেদিন চিফ মিনিস্টার হতে পারবো সেদিন বলতে পারবো কবে লকডাউন উঠবে। আপনাকে দেখে জ্ঞানী মানুষ বলে মনে হলো, তাই জিজ্ঞেস করলুম। মারলেন কেন? কাঁদে না কাঁদে না কাঁদে না, সবটা বলা কিন্তু পালা কাঁদে। ঠিক আছে, তাহলে এবার আসি। তো খরচা কোথায় যাবেন এখন? কোথায় যাবেন? ওই মিষ্টির দোকান। আচ্ছা, কি দরকার ছিল বলতো মহারাজ? লকডাউন কবে উঠবে না উঠবে উনি কি করছেন আপনার জানতে যাওয়ার দরকারটা কি করবো বলো তো? লকডাউনে সব বন্ধ হয়ে গেছে, আমার মোবাইলের আউটগোয়িং পর্যন্ত বন্ধ হয়ে গেছে, শুধু ইনকামিং আসছে। এবার বলো তো, আমি সন্ধ্যা আরতি দেবীকে কি করে ফোন করবো? আর মহারাজ তো আমাকে বলবেন, আমি আপনার ফোন রিচার্জ করে দেবো, আর ফোনে কথা বলতে অসুবিধা হবে। তাই দেবে? ভরিয়ে দাও ভরিয়ে দাও। আসলে কি জানো গোপাল, সন্ধ্যা আরতি দেবীর সঙ্গে কথা না বললে না মনটা আমার কেমন কেমন করে জানো। হ্যাঁ, একমাত্র উনিই বলতে পারেন কবে লকডাউন উঠবে, তার কারণ উনি একাধারে পিএম, হ্যাঁ, পি ফর প্রাণীর, এম ফর মানুষ, আর একাধারে উনি সিএম, হ্যাঁ, সি ফর চোখের, এম ফর মনি। চোখের মনি, চোখের মনি। হ্যাঁ, রানীমা যদি কথা জানতে পারে না পেটাবে এক্ষুনি। আরে এসব তো গিন্নিরা দেখে, এসব অভ্যেস তোমার আবার কবে থেকে হলো? দাঁড়া, ননস্টপ ননস্টপ আবোল তাবোল। লকডাউন কিন্তু সবার ইচ্ছে পূরণ করে দিয়েছে। এই যেমন ধরুন, মহিলারা চেয়েছিলেন যে সারা বছর তো একা হাতেই সংসারের সব কাজ করি, হাজব্যান্ডরাও যদি একটু হাতে হাতে কাজ করে দিত ভালোই হতো। তাই হয়েছে। হাজব্যান্ডরাও মনে মনে অনেক দিন ধরে ভাবেন যে সারা বছর তো অফিসে গিয়ে অনেক কাজ করি, বাড়িতে বসে বসে যদি একটু মাইনে পাওয়া যেত। তাই হয়েছে। আবার এমনও অনেক জ্যোতিষীরা আছেন যারা হয়তো ভেবেছিলেন যে এমন যদি কিছু হতো যে ব্যবসাটাও বাড়তো আর নিজেদের ভাগ্যটাও ফিরতো। তাই কি হয়েছে, এই ব্যাপারে জানতে এবং কঠিন এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমরা সরাসরি যোগাযোগ করবো একজন বিখ্যাত মানুষের সঙ্গে, বিখ্যাত জ্যোতিষ সম্রাট গোপাল, আমি থাকতে আবার এই কোন সম্রাট? আরে মহারাজ, আমি রাজ্য চালান, ইনি হচ্ছেন হাত দেখেন জ্যোতিষী সম্রাট। শুধু জ্যোতিষ সম্রাট নয়, তিনি ভবিষ্যৎ দ্রষ্টা শ্রী নিত্যানন্দ। হরি ওম, হরি ওম তৎসৎ। এই লকডাউনে বসে যে একটু নিশ্চিন্তে ধ্যান করবো তার উপায় খালি ফোন আর ফোন। সেই জন্যই তো ফোনটাকে সামনে রেখেছি, দেখি কে কল করছে। ও বাবা, এ তো ভিডিও কল। হ্যালো, বলুন। নমস্কার, আমি ননস্টপ আবোল তাবোল থেকে বলছি। না, আপনি যেখান থেকে বলছেন ওখানে আমার কোনো চেম্বার নেই, আপনি আমার কলকাতার চেম্বারে আসুন। কলকাতা ছাড়া আপনার আর কোথায় কোথায় চেম্বার আছে? ও, কোথায় বসি? আমি যেখানে সেখানে ওত পেতে বসে। ও আচ্ছা, কিন্তু যেখানে সেখানে বসলেই তো হবে না স্যার, মানে আপনার তো দোকানের একটা কিছু নাম আছে নিশ্চয়ই, লোকে জানবে কি করে? দোকান না, চেম্বার। আর বিষয়টা যখন হাত ধরা, মানে হাত দেখতে গেলে তো হাত ধরতে হয়, তাই আমি আমার চেম্বারের নাম রেখেছি আয় তবে সহচরী হাতে হাতে তৈরি। বাবা বাবা বাবা, আপনি কি রবীন্দ্র ভক্ত? না তো, আমি ঠাকুর ভক্ত। আমি আপনার ভক্ত, কিন্তু আমি আজকে আপনাকে হাত দেখাতে আসিনি শ্রী নিত্যানন্দ। তো হাত দেখাতে আসেনি তো কি করতে এসেছি? মুখ দেখাতে? মুখ দেখানো ভালো, আমি এখন মুখ দেখেই ভবিষ্যৎ বলে দিচ্ছি। আপনি ঠিক 2 গজ দূরে বসবেন আর আমি আপনার মুখ থেকে ভূত ভবিষ্যৎ সব বর্গর বর্গর করে বলে দেবো। আসলে এখন হাত ধরা একটু রিস্কি কিনা। তবে আপনি আগে আমার একটা কথার উত্তর দিন, আপনি এই লাইনে এলেন কিভাবে? হয়তো সব লাইন যখন বন্ধ হয়ে যায় তখন এই লাইন ধরি। প্রথমে একটা কোর্স করি, তারপরে একটা সোর্স ধরি, ব্যাস। তা আপনি এখনো কি কাঁধে কাঁধে হাত দেখেছেন? বহু মানুষের, ভাবতে পারবেন না এমন সব মানুষের। তবে আমার শুরুটা হয় ঠাকুর সাহেব দিয়ে। শোলে সিনেমা ঠাকুর সাহেব बहुत जाने हाथों में है ये हाथ
हमको दे दे ठाकुर। ये हाथ हमको दे ठाकुर। ওই তো গব্বরের সঙ্গে লড়াই করা 2 দিন আগে আমার কাছে এসেছিল। আমি হাত থেকে বলেছিলাম ফাঁড়া আছে। তারপর কি হয়েছিল সেটা আপনারা সবাই জানেন। তারপর থেকে ফিল্ম স্টার ছাড়া আমি একবার হাত দেখি। তারপর কার হাত দেখলেন? গৌরাঙ্গ চক্রবর্তী। আরে সবার মিঠুন দা তখন মুম্বাই পাড়ি দেয়নি, আমার কাছে এলো এক। দেখলাম হাত ভালো, কিন্তু কাল সর্পযোগ আছে। শুরুতে যেমন ডিস্কো আছে তেমনি শেষে রিস্কও আছে। তা দুটো আংটি প্রেসক্রাইব করলাম। ইয়াং ছেলে মানবে কেন? বলে ইন্ডাস্ট্রিতে মাথা গলাতে এসেছি, আংটিতে আঙুল গলাতে নয়। শোনো না, তবে কি জানেন সেই মিঠুন চক্রবর্তী আজ কোথায় আর আমি আজ কোথায়? স্যার আপনি শাহরুখ, সালমান এদের হাত দেখেছেন? না, আমি শুধু বাঙালির ছেলেদের হাত। তবে একবার বাংলার জামাইয়ের হাত দেখেছিলাম। সেটা কি? বচ্চন। আপনি অমিতাভ বচ্চনের হাত দেখেছেন? তখন কলকাতায় মাঝে মাঝে আসতো। ওই জয়ার সঙ্গে বিয়েটা তখন ফাইনাল হয়। একদিন এলো আমার কাছে হাত দেখ, বললো দেখুন তো স্যার আমার বিয়েটা হবে কিনা। তা দেখলাম, খুঁটিয়ে দেখলাম। তা বললাম যে আপনার হাতে রেখা, কথা শেষ করিনি, সেন্টেন্স কমপ্লিট হয়নি, ফটাস করে হাতটা কেটে দিল। তখনই বুঝলাম ডাল মে জরুর কুছ কালা হ্যায়। মালটা তো ঝেড়ে ঢপ দিয়ে যাচ্ছে। ধরবো ফোনে ধরবো। ধরে এমন একটা ব্যবস্থা করে দিন হাওড়া স্টেশনে টিয়া পাখি নিয়ে বসে, তার উল্টে দেখতে হয়। হ্যালো, ননস্টপ আবল তাবল থেকে আমি সন্ধ্যা আরতি দে বলছি। আপনাকে স্বাগত। কে বলছেন? আমি জ্যোতিষীকে হাত দেখাতে চাই। শুনুন, আমি তো লকডাউনে হাত দেখছি না, আমি বাড়িতে বসেই গণনা করে দিচ্ছি। আপনার রাশিটা বলুন। সিংহ। মিথ্যে কথা বল। কি করে আপনার সিংহ? সারাক্ষণ তো আপনি রানীমার পাশে থাকেন, রানীমার পাশে থাকলে আপনি তো পুরো মেষের মতো থাকেন। সিংহ রাশি বলছি কি করে? আপনার কি রাশি? আগে বিয়ের আগে যে কোনো রাশি বসে নিতে পারেন, তবে বিয়ের পর থেকে আমার চাপ রাশি। রাজামশাই আপনার কি প্রশ্ন আছে বলুন। এই যে আপনারা লেখেন স্বর্ণপদক প্রাপ্ত, এটা কারা দেন? এটা কারা দেন? এটা কারা দেন? কি বলেন মহারাজ? পাড়ার মনে দেখে কত সোনার দোকান, এই জুয়েলার্স ওই জুয়েলার্স, এই জুয়েলার্স এই স্বর্ণকার থাকে না, ওখানে পট করে আপনি পয়সা দিয়ে দেবেন, শুধু সোনার একটা মেডেল তৈরি করে নিয়ে চলে আসবেন। এটা কোনো ব্যাপার নেই। এই জ্যোতিষী মশাই ঠিক বলেছি কিনা? না, একদম ঠিক বলেননি। আপনাদের কপালে শনি আছে। সেই কোম্পানি টিভিতেই তো প্রোগ্রাম দেখি। আমাদের কপালে ওটাই আছে, আমরা খুব ভালো করে জানি। 52 ইঞ্চি টিভি, বাড়িতে বসে ওটাই দেখছি। ঠিক বলে। বলছিলাম যে আমার শেষ প্রশ্ন, এই পৃথিবী থেকে করোনা কবে যাবে বলে আপনার মনে হয়? মানে আপনি একটু গণনা করে কি দেখলেন বলুন না। দেখলাম করোনার তো চলে যাবার প্রবল ইচ্ছে। আমরাই তো জামাই আদর করে তাকে রেখে দিচ্ছি। নিয়ম কানুন এসব মানছি না, তাই করোনাও বলছে যাব কি যাব না, ভেবে 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 যাওয়া তো হলো না। অনেক ভালো থাকবেন শ্রী ভন্ড কুমার। শুনুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার হাত দেখবেন, তবে তার আগে নিজের হাতটা একবার ভালো করে আতশ কাছে দেখে নেবেন, কেমন? তাই দেখবো, আপনাকে বলতে হবে না, আপনার কপালেও শনি নামছে। আচ্ছা গোপাল, এই জ্যোতিষ শাস্ত্র সত্যিই কি বিশ্বাসযোগ্য? না না, এটা একটা বৈজ্ঞানিক ব্যাপার, কিন্তু এরা পুরো উল্টো পাল্টো ভাবে চালায়, এটা মিথ্যা দিয়ে চালায়। এদের বেশিরভাগের না কিন্তু জ্ঞানটা খুব কম। তাহলে ফালতু সময় নষ্ট না করে গবেষককে দেখো, ওর জ্ঞান বাড়লো না কমলো। অনেকদিন ধরেই বউ বলছে আমার বন্দুকে নাকি জং ধরেছে, বন্দুক আর চলে না। আমিও বউয়ের থুতনি নাড়িয়ে বলতাম, দুষ্টু মেয়ে, ওরম কথা বলেন না। এক সময় এটা দিয়ে কত শিকার করেছি, বাঘ, ভাল্লুক, শুয়োর, ইয়া গোদা, একটা খেপা হাতিও মেরেছি। শিকারের এত গল্প রয়েছে, যতই বলি কমবে না। দাঁড়ান, রাজামশাইকে ডেকে নি, নাহলে ব্যাপারটা ঠিক জমবে না।
এতদিন জানতাম লোকে শুয়ে শুয়ে ঘুমোয়, এ তো দেখছি বসাই। বলি আমার কথা কানে যাচ্ছে ও রাজা মশাই? কে 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 কে? ও গবেষক তুমি? মনে আছে মহারাজ, বহু বছর আগে শিকার করব, তখন রাত, জঙ্গলে নেমে এসেছে নিশি, 2 বোতল জল খেয়েছি, এত জোরে চেপেছিল। তোমার তো ঘন ঘন হয় না, হয় লেটে। তারপর ঝোপ দেখে ছুটে গিয়ে দেখি বাঘ বসে টয়লেটে। সেদিন তো পূর্ণিমা রাত ছিল, তো বাঘটা কি তোমায় দেখে জায়গা ছেড়ে দিল? না 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 না, বাঘ বলল দাঁড়িয়ে থাকো, উঠে আসতে আমার বয়ে গেছে। আমি বললাম না না ঠিক আছে, আপনি করুন, আমার এখানেই হয়ে গেছে। তোমার বোধহয় মনে আসে, ছিল সময়টা শীতকাল, পৌষ কিংবা মাঘ। আমার সামনে লেজ নাড়ছিল কেঁদো একটা বাঘ। আচ্ছা, আপনি আপনার সব শিকারের গল্প লিখেছেন আপনার বইটায়? ওই যে আপনি গুলি চালালেন আর ওটা গিয়ে লাগলো হাতির, ওইটায়? হাতি বলতে মনে পড়লো, সেই মনে পড়ে আমাদের হাতি করেছিল তারা। ওটা বোধহয় ডুয়ার্স, জলদাপাড়া। হাতির তারায় দৌড়াতে গিয়ে হঠাৎ থমকে গেলাম, উল্টো দিক থেকে আর এক পাল হাতি, একেবারে চমকে গেলাম। আমরা দাঁড়িয়ে, হঠাৎ ভূমিকম্প, প্রকৃতিও আমাদের মাপছে। তারপর দেখি ও মা, না না, ওটা রাজামশাইয়ের হাঁটু দুটো কাঁপছে। আমার কথা ছাড়ুন, আপনি যে শিকারে পারদর্শী সেটা রানীমা জানে। তুমি নিশ্চয়ই এটা আর বের করেছো অন্য কোনো মানে। আমরা ছিলাম 3 ভাই, দাদা গেল শিকারে অ্যামাজনে। সে তো কঠিন শিকার করা, ওই ঘন বনে। ও বলল বাঘ মেরে ফিরবে, আমি তবে যাই। তারপর থেকেই তো আমরা 2 ভাই। মনটা কাঁদছে, আবার কবে যাব শিকারে? ওরে গবেষক, এবার দে একটা টিকারে। আজ একটা দেশীয় বাণী দেব, প্লিজ একটু বাহবা দেবেন। শিকার করলে ভুল করবেন, কিন্তু ভুল করলে শিকার করে নেবেন। শিকারের গল্প শুনিয়ে ঘুমটা পুরো কাটিয়ে দিয়েছে, যা জম্পেস টিকা দিলে একেবারে ফাটিয়ে দিয়েছে। ছি রাজামশাই, এসব কি যে কয়। জয় হীরক রাজা, জয়।